আসসালামু আলাইকুম। কথা চলছিল সার্বজনীন মানবাধিকার নিয়ে। জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণা 1948 এর আলোকে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা অনুচ্ছেদ 24 থেকে অনুচ্ছেদ 30 পর্যন্ত আলোচনা করব, খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় যতটা বোধগম্য হয়। তো প্রথমে 24-এ রয়েছে যেটা বিশ্রাম এবং অবকাশ যাপনের অধিকার, অর্থাৎ মানুষের কাজের একটা যৌক্তিক সময় থাকবে। বিশেষ করে আমরা যেটা জানি 8 ঘন্টা কর্মঘণ্টা দৈনিক, এবং এই 8 ঘন্টা কাজের পর প্রত্যেকটা মানুষের বিশ্রাম করা এবং অবকাশ যাপন করার অধিকার রয়েছে। এবং মানুষের যে নৈমিত্তিক ছুটি যেটা, সেটিও একটি মানুষের মানবাধিকার। 25-এ বলা আছে যেটা মৌলিক অধিকার সমূহ, বিশেষ করে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য যে ধরনের সামাজিক সেবাগুলো রাষ্ট্রের কাছ থেকে মানুষ পেতে পারে সেই সম্পর্কে অনুচ্ছেদে বলা রয়েছে। মানুষের নিজের এবং তার পরিবারের কল্যাণের নিমিত্তে বিশেষ কিছু অধিকারের কথা বলা হয়েছে। বিশেষ করে হচ্ছে সামাজিক নিরাপত্তার যে বিষয়টি, যেগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে, যেমন হচ্ছে বেকারত্ব, অসুস্থতাজনিত, বার্ধক্যজনিত কারণে মানুষ যখন হচ্ছে এই মৌলিক চাহিদাগুলো নিজেরা পূরণ করতে পারে না, তখন রাষ্ট্রের পক্ষ থেকে এই মৌলিক চাহিদাগুলো পূরণের ব্যবস্থা গ্রহণ করবে। এটিও হচ্ছে একজন মানুষের অধিকার। আর অনুচ্ছেদ 26, সেটি হচ্ছে শিক্ষার অধিকার, যেখানে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করা হয়েছে, এবং কারিগরি শিক্ষাকে সহজলভ্য করার বিষয় বলা রয়েছে, এবং মেধার ভিত্তিতে উচ্চ শিক্ষায় সুযোগ লাভের অধিকার, এটি মানুষের মানবাধিকার হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। অনুচ্ছেদ 27-এ রয়েছে কপিরাইট বা মেধাস্বত্ব, বিশেষ করে এখানে পাশাপাশি মানুষের সাংস্কৃতিক সম্প্রদায়ের মধ্যে তাদের যে ধরনের স্বকীয়তা থাকে, তাদের সাংস্কৃতিক জীবন উপভোগ করার এবং স্বাধীনতা, সেগুলো মানুষের মানবাধিকার। একটা সমাজে বা রাষ্ট্রে বা বিশ্বের যে কোনো বৈজ্ঞানিক উদ্ভাবন হলে সেটি সুযোগ সমানভাবে লাভ করার অধিকারও হচ্ছে মানবাধিকার। এবং মানুষের যে সৃজনশীল কর্ম, বৈজ্ঞানিক সৃষ্টি, এবং সেগুলো মানুষের নিজের সত্য থাকবে, অর্থাৎ মানুষের মেধা সত্য থাকবে, এটিও একটি মানবাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুচ্ছেদ 28-এ রয়েছে যেটা একটি নিরপেক্ষ এবং মুক্ত বিশ্ব ব্যবস্থা, এবং এই ব্যবস্থাটা সামাজিক রাজনৈতিকভাবে এমন হবে যেখানে এই ঘোষণাপত্রে যে ধরনের অধিকারগুলোর কথা বলা হয়েছে সেগুলো মানুষ স্বাধীনভাবে উপভোগ করতে পারবে। অর্থাৎ এই অধিকারগুলো স্বাধীনভাবে ভোগ করার জন্য নিরপেক্ষ প্রয়োজনীয় রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক ব্যবস্থা থাকবে, এবং এটি নিশ্চিত করাটাও হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব, এবং এটিও মানবাধিকার সনদের অন্তর্ভুক্ত একটি বিষয়। এবং আমরা 1 থেকে 28 পর্যন্ত অনেকগুলো অধিকার দেখেছি, এবং 29-এ এসে আমরা দেখতেছি যে আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব রয়েছে এই অধিকারগুলো যেন অন্যরাও স্বাধীনভাবে এবং সঠিকভাবে উপভোগ করতে পারে, চর্চা করতে পারে, সেটার নিশ্চিত করার দায়িত্বটাও কিন্তু এক ব্যক্তি হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ আমার স্বীয় অধিকার চর্চাকালে যেন আবার অন্যের অধিকার নষ্ট না হয়, সুতরাং অন্যের অধিকারের প্রতি স্বীকৃতি দেওয়া, অন্যের অধিকারকে শ্রদ্ধা করা, এটি হচ্ছে আমাদের দায়িত্ব, এবং এটি জনশৃঙ্খলা নিশ্চিত করার স্বার্থেই এই অনুচ্ছেদটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যে শুধুমাত্র হচ্ছে নিজের অধিকার এর চর্চা না, অন্যের অধিকার চর্চার ক্ষেত্রেও যেন আমরা নিজেরা সচেষ্ট থাকি এবং যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে থাকি। আর অনুচ্ছেদ 30, যেটি হচ্ছে সর্বশেষ অনুচ্ছেদ, সেইখানে বলা রয়েছে যে আমাদের যে মানবাধিকার রয়েছে সেগুলো কেউ হচ্ছে কেড়ে নিতে পারবে না। অর্থাৎ রাষ্ট্র, দল বা কোনো ব্যক্তি এমন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে না যাতে করে হচ্ছে আমাদের যে এই 1 থেকে 30 পর্যন্ত অনুচ্ছেদে যে অধিকারগুলোর দায়িত্বের কথা বলা হয়েছে সেগুলো যেন কোনোভাবেই ব্যাঘাত না ঘটে। অর্থাৎ 30-এর মূল কথাটা হচ্ছে আমাদের অধিকার কোনো প্রক্রিয়ার মাধ্যমেই কেড়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা যাবে না, সেটা রাষ্ট্র হোক, কোনো দল হোক বা কোনো ব্যক্তি হোক। এগুলো হচ্ছে মূলত আমাদের এই 30টি অনুচ্ছেদের মৌলিক যে অধিকারগুলোর কথা বলা হয়েছে। আমরা মোট 5টি পর্বে আলোচনা করলাম।
তো এই বিশদ একটি বিষয়, এটা বিস্তারিত ব্যাখ্যার সুযোগ আসলে হয়নি। খুব সংক্ষেপে আমরা আলোচনার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই যে আলোচনা থেকে আপনারা মানবাধিকার বিষয়ে একটি সাম্যক ধারণা লাভ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।